জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ধনী দেশগুলোর দেয়া আর্থিক প্রতিশ্রুতি নিশ্চিত করতে হবে। স্কটল্যান্ডে COP26 সম্মেলনে প্রধানমন্ত্রী 4 দফা প্রস্তাব। ঢাকায় স্কুল পর্যায়ে করোনা টিকা দেয়া শুরু, প্রতিদিন পাবে 40,000। অগ্রাধিকার পাচ্ছে SSC পরীক্ষার্থীরা, ভয় না পেয়ে সতর্ক থাকার পরামর্শ। এবং ভাষান্তরে রোহিঙ্গাদের সহায়তায় জাতিসংঘের কার্যক্রম শুরু। নৌবাহিনীর জাহাজে গেলেন বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা, নেওয়া হয়েছে গাড়িসহ নানা সরঞ্জাম। দেখছিলেন শিরোনাম, প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি জুম্মান সাদিক জ্যাভলিন। জলবায়ু পরিবর্তনে ক্ষতির মুখে থাকা দেশগুলোর জন্য ধনী দেশগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী বাৎসরিক $100 বিলিয়ন অর্থায়ন নিশ্চিত করার দাবি তুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার স্কটল্যান্ডে চলমান জলবায়ু সম্মেলনের মূল পর্বে তিনি বক্তব্য রাখেন। জলবায়ু সংকট মোকাবেলায় 4 দফা প্রস্তাব উত্থাপন করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ $12 বিলিয়ন কয়লা প্রকল্প থেকে সরে এসেছে। জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন বা COP26-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্ল্যাটফর্মে তিনি ক্লাইমেট ভালনারেবল ফোরাম বা ভুক্তভোগী দেশগুলোরও নেতৃত্ব দিচ্ছেন CVF প্রেসিডেন্ট হিসেবে। স্কটল্যান্ডে স্থানীয় সময় সোমবার দুপুরে জলবায়ু সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তাকে স্বাগত জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। স্থানীয় সময় বিকেলে কনফারেন্স অব পার্টিজ বা COP26-এর মূল পর্বে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের প্রভাব সামাল দিতে বাংলাদেশের কার্যক্রম তুলে ধরে তিনি জানান, ক্ষতি হবে জেনে 10টি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল করেছে তার সরকার। We hope to have 40% of our energy from renewable sources by 2041. We are going to implement the Mujib Climate Prosperity Plan, a journey from climate vulnerability to resilience to climate prosperity. ধনী দেশগুলোকে প্রতিশ্রুত অর্থ বরাদ্দের জোর দাবি জানান শেখ হাসিনা। সংকট মোকাবিলায় তুলে ধরেন 4 দফা প্রস্তাব। Developed countries should fulfill their commitments of providing $100 billion annually with a 50-50 balance between adaptation and mitigation. এর আগে ক্লাইমেট ভালনারেবল ফোরাম এবং কমনওয়েলথ আয়োজিত ক্লাইমেট প্রসপারিটি পার্টনারশিপ শীর্ষক উচ্চ পর্যায়ের সাইডলাইন বৈঠকে অংশ নেন শেখ হাসিনা। কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড সহ বিশিষ্ট নেতাদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ঠেকাতে বাস্তবসম্মত ও কার্যকর সমাধান খুঁজতে হবে বিশ্ব নেতাদের। Climate change is a global and cross-border issue now. No country is immune from these grave consequences. We have to take urgent and decisive action to save our planet and our future generation. এই সভায় শেখ হাসিনা স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশ সহ ক্লাইমেট ভালনারেবল ফোরামের 48টি সদস্য দেশ গোটা বিশ্বের মাত্র 5% কার্বন নিঃসরণ করছে, অথচ জলবায়ুর ক্ষতির মুখে থেকেও জীবন ও জীবিকায় ব্যাপক হুমকির মুখে এই দেশগুলোই। দেবাশিস রায়, সময় সংবাদ। এদিকে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের প্রতি আসক্ত হয়ে মানুষ নিজেই নিজের কবর খুঁড়ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সোমবার জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিনে দেয়া বক্তব্যে কথা বলেন তিনি। অন্যদিকে জলবায়ু পরিবর্তন ঠেকাতে শিগগিরই নতুন পরিকল্পনা গ্রহণের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরিবেশ রক্ষায় কালক্ষেপণ না করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এছাড়াও 2070 সালের মধ্যে কার্বন নিঃসরণের হার শূন্যের কোঠায় নামিয়ে আনার অঙ্গীকার করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার আনুষ্ঠানিক উদ্বোধনের পর সোমবার শুরু হয় জলবায়ু সম্মেলন COP26-এর মূল পর্ব। এদিন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের উদ্বোধনী বক্তৃতার পর একে একে বক্তব্য রাখেন বিশ্ব নেতারা। এদের প্রায় সবার কণ্ঠেই ছিল পরিবেশ বাঁচানোর আকুতি ও সতর্কবার্তা। শুধু তাই নয়, বরাবরের মতোই ছিল প্রতিশ্রুতির ফুলঝুরিও। নিজের দেয়া বক্তব্যে গুতেরেস বলেন, পরিবেশের প্রতি মানুষ এতটাই উদাসীন যে আমরা নিজেই নিজের কবর খুঁড়ছি। মাত্রাতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে মানুষ নিজেই নিজের চূড়ান্ত পরিণতি ডেকে আনছে বলেও মন্তব্য করেন তিনি।
Enough of killing ourselves with carbon. অনেক হয়েছে, আসুন এবার একটু সতর্ক হই। পরিবেশের সাথে আমরা টয়লেটের মতো আচরণ করছি। আমাদের চোখের সামনে আমাদের প্রিয় পৃথিবী বদলে যাচ্ছে। সমুদ্র থেকে শুরু করে পাহাড় পর্বত সবকিছু ধ্বংস করে ফেলছি আমরা। নিজেরাই নিজেদের কবর খুঁড়ে যাচ্ছি প্রতিনিয়ত। অন্যদিকে জলবায়ুর পরিবর্তন ঠেকাতে শিগগিরই নতুন ও কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে থাকার অঙ্গীকারও করেন তিনি। Will we act? Will we do what is necessary? Will we seize the enormous opportunity before us? Or will we condemn future generations to suffer? জলবায়ুর পরিবর্তন রোধে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও। বলেন, নিজেদের চূড়ান্ত পরিণতি থেকে মানবজাতি আর মাত্র কয়েক মিনিট দূরে। আমরা যদি এখনই সতর্ক না হই, তবে আগামী প্রজন্মের জন্য আমরা আর কিছুই করার সময় পাবো না। আমাদের চোখের সামনে ওদের ভবিষ্যৎ আমরা নষ্ট করছি। আমরা যদি ব্যর্থ হই, তবে আগামী প্রজন্ম আমাদেরকেও কোনোদিনও ক্ষমা করবে না। সম্মেলনের দ্বিতীয় দিনে আরও বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, উন্নত দেশগুলোর খামখেয়ালির কারণে উন্নয়নশীল দেশগুলো যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা দুঃখজনক। একই সঙ্গে কার্বন নিঃসরণ কমানোর চেষ্টার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের প্রতি অভ্যস্ত হওয়ারও তাগিদ দেন তিনি। এনवायरमेंटल कॉन्शियस लाइफस्टाइल का एक मास मूवमेंट बन सकता है। এছাড়াও সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তব্য রাখেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি সহ অন্যান্য বিশ্ব নেতারা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। প্রতীক্ষার পালা শেষ। আনুষ্ঠানিকভাবে ঢাকায় স্কুল পর্যায়ে শুরু হলো করোনার টিকা দেয়া। প্রথম দিনেই 12 থেকে 17 বছর বয়সী শিশুরা পেল ভ্যাকসিন। মঙ্গলবার থেকে দেয়া হবে আরও 7টি কেন্দ্রে। প্রতিটিতে 5000 করে একদিনে টিকা পাবে 40,000 কোমলমতি শিক্ষার্থী। কর্মসূচির উদ্বোধন করে শিক্ষামন্ত্রী জানান, অগ্রাধিকার পাবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। পরীক্ষামূলক কাল পেরিয়ে আনুষ্ঠানিকভাবে করোনা টিকার আওতায় এলো দেশের ক্ষুদে নাগরিকরা। সোমবার সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিক এই কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী। টিকা পাওয়ার পর খুশির জোয়ারে ভাসে শিক্ষার্থীরা। বিড়ম্বনা ছাড়াই আমি প্রতিষ্ঠান প্রাঙ্গণে টিকাটা গ্রহণ করতে পেরেছি। এখন আর আসতে ভীতিটা কাজ করবে না, নিজেকে সুরক্ষিত মনে করছি। টিকা দিয়ে আমরা কিন্তু সুরক্ষিত, কিন্তু আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরিধান করতে হবে। অন্যদিকে বাড়ির ছোট্ট সদস্যটিকে টিকার আওতায় আনতে পেরে অভিভাবকেরাও যেন অনেকটাই শঙ্কামুক্ত। আমি আমার হাজবেন্ড যখন টিকা দিছি, তারপরে আমার বাচ্চাটা নিয়ে ভয় ছিল, এখন ওই বইটা কেটে গেছে। সরকারকে ধন্যবাদ, আমাদের বাচ্চারা স্কুলে এতদিন আসতে পারেনি, তারা বাসায় অসুস্থ হয়ে যাচ্ছিল। আনুষ্ঠানিক এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশ সরকারের টিকা কার্যক্রমের প্রশংসা করেন বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। পর্যায়ক্রমে সারা দেশের শিশুরা এই কার্যক্রমে অন্তর্ভুক্ত হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। ছাত্রছাত্রীদের টিকা দিতে 3 কোটি টিকা লাগবে। আমাদের 2 কোটি প্রায় অলরেডি আমাদের কনফার্ম। প্রাথমিক পর্যায়ে সব জেলায় ফাইজার টিকা আমাদের স্কুলের ছেলে মেয়েদেরকে দেওয়া হবে এবং পারলে আমরা একটা উপজেলা পর্যায়ে আমরা পর্যায়ক্রমে নিয়ে যাব। টিকা গ্রহণ করলেও প্রতিটি শিক্ষার্থীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, টিকাদান প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবেন পরীক্ষার্থীরা। সব পরীক্ষার্থীকে পরীক্ষার আগে দিয়ে দিতে পারবো এই নিশ্চয়তা কিন্তু আমরা এখন দিতে পারছি না। হ্যাঁ, কিন্তু আমরা চেষ্টা করব যে তাদেরকে আগে আগে দিয়ে দেবেন। মঙ্গলবার থেকে রাজধানীর 8টি কেন্দ্রের প্রতিটিতে 5000 করে প্রতিদিন টিকা নিতে পারবে 40,000 শিক্ষার্থী। পরীক্ষামূলক পর্যায় শেষে আনুষ্ঠানিকভাবে শিশুদের দেহে টিকা প্রয়োগের মাধ্যমে করোনা মোকাবিলায় আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। তবে এই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে আরও বেশি সংখ্যক টিকা আমদানির বিকল্প নেই। পাশাপাশি টিকা গ্রহণ করলেও মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে চিকিৎসকরা বলছেন, টিকা নেয়ার পর জ্বর, শরীর ব্যথা, হালকা র্যাশ হতে পারে। তবে সেক্ষেত্রে অভিভাবকদের ভয় না পেয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। শিশু বিশেষজ্ঞরা বলছেন, বমি, খিঁচুনি কিংবা অচেতন হয়ে গেলে যেতে হবে নির্দিষ্ট হাসপাতালে। এক ধাপ পরীক্ষামূলক প্রয়োগ শেষে 12 থেকে 17 বছর বয়সীদের টিকা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ।
তবে এই বয়সীদের টিকা দিতে অভিভাবকদের মাঝে এখনো রয়েছে শঙ্কা। আবার টিকা দেওয়ার পরেও পর্যবেক্ষণের সময় নিয়ে চিন্তিত অনেকেই। শিশু বিশেষজ্ঞরা বলছেন, বড়দের মতো কিশোরদের ক্ষেত্রেও টিকার পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তবে মানিকগঞ্জের অভিজ্ঞতা বলছে এতে আতঙ্কিত হবার কিছু নেই। জ্বর, শরীর ব্যথা, গায়ে হালকা র্যাশ হলেও ভয়ের কিছু নেই। পার্শ্ব প্রতিক্রিয়া আপনার গায়ে গায়ে জ্বর আসা, সামান্য ঠান্ডা কাশি লাগা বা র্যাশ ওঠা, যেগুলো আমরা ফুসকুড়ির মতো বলি, এগুলো সামান্য একটু হতে পারে। এটার জন্য কিন্তু মারাত্মক কিছু হবে এমন কোনো আশা করার কিছুই নেই। তবে থাকতে হবে বাড়তি সতর্কে। তীব্র ব্যথা, অতিরিক্ত জ্বর, মাথা ঘুরানো, বমি, খিঁচুনি কিংবা অজ্ঞান হওয়ার মতো উপসর্গ দেখা দিলে যেতে হবে হাসপাতালে। যে কোনো ভ্যাকসিনেশনের পরে যদি কোনো আনওয়ান্টেড এরকম অপ্রত্যাশিত কোনো উপসর্গ যদি গার্জিয়ানরা লক্ষ্য করে, যেগুলো আমি বললাম এই মৃদু উপসর্গের বাইরে, তাহলে অবশ্যই নিকটস্থ হসপিটালে প্রথম বা গভর্নমেন্টের যে ডেডিকেটেড হসপিটালগুলি রয়েছে যেখানে যেখানে এদের জন্য যোগাযোগ করার কথা, সেখানে যোগাযোগ করতে হবে। এই পর্যায়ে যে কোনো সমস্যায় কুয়েত মৈত্রী হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, সোহরাওয়ার্দী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যাওয়ার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নদী শাসনের কাজ এগিয়েছে ৮৬%। বালুর বস্তা ও ব্লক ফেলার উপযোগী করতে পুরোদমে চলছে ড্রেজিং। এদিকে সেতুর দুপাশে রেলিংয়ে ১০,০০০-এর বেশি প্যারাপেট ওয়াল বসানোর কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। আবু সাইদের ক্যামেরায় নাসিরুদ্দিন উজ্জ্বলের আরও একটি রিপোর্ট। দেশের কোটি কোটি মানুষের ভাগ্য বদলে দেওয়ার পদ্মা সেতুর চূড়ান্ত পর্যায়ের কাজ দ্রুত এগিয়ে চলছে। শুষ্ক মৌসুম আসতেই গতি এসেছে নদী শাসনের কাজে। মহাপ্রান্তে চলছে ১.৮০ কিলোমিটার এলাকায় নদী শাসন। ব্লক ও বালুর বস্তা ফেলার উপযোগী করতে চলছে এখন ড্রেজিং। জাজিরা প্রান্তে চলছে বাকি ১ কিলোমিটার এলাকায় নদী শাসন। স্লোপে বস্তা ফেলতে হলে ড্রেজিং করতে হবে। ড্রেজিং চলমান আছে। স্লোপ রেডি হলে স্লোপে ১২৫ কেজি বস্তা ডাম্পিং করবে। ডাম্পিং করে তার উপরে রক পাথর ডাম্পিং করবে। পুরো সেতুর দুই পাশে রেলিংয়ে বসবে ১২,৩৯০টি প্যারাপেট ওয়াল। এর মধ্যে ১০,৩৭৭টি বসে গেছে। সেতুটি যান চলাচল উপযোগীর শেষ পর্যায়ের কাজ চলছে এখন। অক্টোবরের ৩১ তারিখ পর্যন্ত আমাদের মেইন ব্রিজের অগ্রগতি ৯৫%, নদী শাসনের অগ্রগতি আপনার ৮৬%, আর সার্বিক অগ্রগতি ৮৮.৭৫। ভলিউমে বেশি না, কিন্তু যেহেতু ফিনিশিংয়ের কাজ সময় লাগছে আর কি। সেতুর জাজিরা প্রান্তে প্রায় ১১ কিলোমিটার এবং মাওয়া প্রান্তে ৩০০ মিটার এলাকায় নদী শাসনের কাজ সম্পন্ন হয়ে গেছে। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। কুমিল্লায় ধর্ম অবমাননায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন ভবঘুরে কিংবা পাগল নয়। সে সুস্থ মস্তিষ্কের একজন মানুষ। মোটরযান শ্রমিক হিসেবে একসময় কাজ করত ইকবাল। তাকে অত্যন্ত চতুর দাবি করে রিমান্ডে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি করেছে সিআইডি। এদিকে স্থানীয় সংসদ সদস্যের দাবি, টাকার বিনিময়ে ইকবালকে ব্যবহার করে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে একটি গোষ্ঠী। বাহার রায়হানকে সঙ্গে নিয়ে বুলবুল রেজার রিপোর্ট। ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। কুমিল্লার পূজা মণ্ডপে কোরআন শরীফ রেখেছিল ইকবাল হোসেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হওয়ার পর অনেকেই তাকে ভবঘুরে কিংবা পাগল আখ্যা দিয়েছিল। পরিবারের পক্ষ থেকেও দাবি করা হয়েছিল সে মানসিকভাবে অসুস্থ। ঘটনার পর ইকবালকে পুলিশ আবিষ্কার করে কক্সবাজারের সমুদ্র সৈকতে। জানতে পারে কুমিল্লা থেকে ট্রেনে চড়ে চট্টগ্রাম, সেখান থেকে কয়েক দফা যাত্রা বিরতি দিয়ে ইকবাল পৌঁছায় কক্সবাজারে। যাত্রাপথে মসজিদ থেকে আবারও কোরআন চুরি। পুলিশের দাবি একজন পাগলের পক্ষে এসব করা সম্ভব নয়। সে ঘটনার পরে কিন্তু পালিয়ে গেছে কক্সবাজারে। একজন পাগল তো আর এটা সম্ভব হতো না। ট্রেনে উঠে সে চিটাগাং গেছে, চিটাগাং থেকে সে কক্সবাজারে গেছে। প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন রিমান্ডে নতুন নতুন তথ্য দিচ্ছেন। এতে রহস্য উদ্ঘাটন ও ইন্ধনদাতাদের শনাক্ত করা সহজ হবে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে রিমান্ডে থাকা অন্য আসামিরা যেসব তথ্য দিচ্ছেন তাও যাচাই করা হচ্ছে। ইকবালকে অত্যন্ত বিচক্ষণ দাবি করে সিআইডি বলছে তাকে ভবঘুরে বলার কোনো সুযোগ নেই। তার ন্যাশনাল আইডি কার্ড আছে। সে মোটর শ্রমিক হিসাবে পেশায় নিয়োজিত ছিল। মসজিদেরও খেদমতে সে কাজ করত। সে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন এবং
খুব বিচক্ষণ একজন ব্যক্তিই তাকে বলতে হবে। স্থানীয় সংসদ সদস্যের দাবি, নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে ইকবালকে ব্যবহার করেছে কোনো একটি গোষ্ঠী। হয়তো ভবঘুরে ছেলেটাকে ব্যবহার করছে, টাকা পয়সা দিয়েছে, যারা পরিকল্পিতভাবে এটা করেছিল তারা রাস্তায় নামছিল অস্ত্র লইয়েই। এটা টোটালি 4.5 ঘন্টার মধ্যে যা করার করতে পারছে। ধর্ম অবমাননায় অভিযুক্ত ইকবাল সহ 4 আসামিকে দ্বিতীয় দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বুলবুল রেজা, সময় সংবাদ, কুমিল্লা। বহুল আলোচিত ভাষাঞ্চরে অবস্থানরত 18,500 রোহিঙ্গাকে মানবিক সহায়তায় কার্যক্রম শুরু করেছে জাতিসংঘ। এরই অংশ হিসেবে নৌবাহিনীর জাহাজে করে ইউএনএইচসিআর এবং ডব্লিউএফপি এর 21 জন ঊর্ধ্বতন কর্মকর্তা 4 দিনের জন্য গেছেন ভাষাঞ্চরে। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। সোমবার সকালে নৌবাহিনীর জাহাজ ডলফিনে তোলা হয় জাতিসংঘের বিভিন্ন সংস্থার 4টি গাড়ি। এরপর একে একে জাহাজে উঠে আসেন 21 জন কর্মকর্তা। মূলত গত 9 অক্টোবর বাংলাদেশের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সঙ্গে ইউএনএইচসিআর এর সম্পাদিত চুক্তির আলোকে তাদের এই ভাষাঞ্চরে আসা। কক্সবাজারের টেকনাফ এবং উখিয়ায় অবস্থানরত রোহিঙ্গাদের জাতিসংঘ মানবিক সহায়তা দিল। ভাষাঞ্চল নিয়ে তাদের অনীহা ছিল, তবে শেষ পর্যন্ত তারা ভাষাঞ্চলে যাওয়ায় স্বস্তি ফিরছে বাংলাদেশের শরণার্থী বিষয়ক কমিশনে। ওনারা আসবেন, ওনারা আমাদের মতো কন্ট্রিবিউশন করবেন, সেটা ওনারা নির্ধারণ করবেন যে কোন লেভেলে ওনারা আমাদের কীভাবে হেল্প করতে পারেন। তবে সব সেক্টরে আমরা চাইবো ওনাদের প্রেজেন্সটা যেন থাকে। জাতিসংঘের এই প্রতিনিধি দলটি আগামী 4 নভেম্বর পর্যন্ত ভাষাঞ্চলে অবস্থান করে রোহিঙ্গাদের সহায়তার পরিকল্পনা করবেন। পরবর্তীতে তাদের পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা নেবে জাতিসংঘ। রোহিঙ্গাদের মূল যেই ফুড এবং নন ফুডের বাইরে আরও অতিরিক্ত কী কী ডিমান্ড আছে, স্পেশালি ওয়াশ, স্যানিটেশন, আপনার নিউট্রিশন, হেলথ, হাইজিন, এগুলোর উপরে কাজ করবেন। 1 লাখ রোহিঙ্গার জন্য উন্নত মানের আবাসন ব্যবস্থা রয়েছে এই ভাষাঞ্চলে। তবে গত প্রায় 1 বছর জাতিসংঘ সহায়তা না দিলেও বাংলাদেশি এনজিওগুলো তাদের সহায়তা করে আসছে। জাতিসংঘের এই প্রতিনিধি দল ফিরে গিয়ে রিপোর্ট দিবে কিভাবে তাদের সাহায্য এবং সহযোগিতা করা যায়। এরপরেই পূর্ণাঙ্গ সাহায্য সহযোগিতা শুরু হবে ভাষাঞ্চলে অবস্থানরত রোহিঙ্গাদের। নোয়াখালীর ভাষাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। পয়ঃবর্জ্যে সয়লাব সিটি কর্পোরেশনের নতুন ওয়ার্ড নূরের চালা। সারা বছর পানির নিচে থাকা এলাকার বেশিরভাগ সড়ক বসবাসের অনুপযোগী, বহু মানুষ এরই মধ্যে এলাকা ছেড়েছেন। সিটি কর্পোরেশনের সঙ্গে যুক্ত হলেও নেই কোনো নাগরিক সুবিধা। এদিকে স্থানীয় জনপ্রতিনিধির দাবি, বরাদ্দ জটিলতায় আটকে গেছে উন্নয়ন। নুরুল আলম নয়নের তোলা ছবিতে সাদাত রহমতুল্লাহর রিপোর্ট। ভাটারা থানার নূরের চালা খিলবাড়ির টেক পূর্ব পশ্চিম এলাকা নিয়ে ডিএনসিসির উন্নয়ন বঞ্চিত 39 নম্বর ওয়ার্ড। পাশেই অভিজাত এলাকা গুলশান। পয়ঃবর্জ্যে সয়লাব সিটি কর্পোরেশনের নতুন এই ওয়ার্ড। সারা বছর পানির নিচে থাকে এলাকার সিংহভাগ সড়ক। সিটি কর্পোরেশনে যুক্ত হলেও নেই নাগরিক কোনো সুবিধা। 5 লাখ মানুষের এই এলাকায় বারবার শুধুই মিলেছে উন্নয়নের আশ্বাস। বসবাসের অনুপযোগী বহু মানুষ এরই মধ্যে এলাকা ছেড়েছেন। আগে হইছে মনে জ্বালা, হেরা থাকে নূরে চালা, আমগো হইছে মনে জ্বালা, আমরা নূরে চালাই থাকতে হইব। সিটি কর্পোরেশন আসার পরের থেকে আমাদের আরো অবনতি হয়েছে, উন্নতি হয় নাই। হালকা একটু বৃষ্টি হলে সুয়ারেজ লাইনে ময়লা উঠে বেশি যায়। পানি উঠে আমাদের স্কুল ড্রেস পরে স্কুল ড্রেস নষ্ট হয়ে যায়, তাহলে আবার বাসায় যে চেঞ্জ করে আসতে হয়। প্রতিটা বাড়িতে রুমগুলা খালি হইতেছে, আর মানুষ যাইতে গেলেই পড়ে যায়। বিউটি পার্লার আছে কিন্তু কোনো প্রবেশ পথ নেই। যারা খুলে বসেছেন ব্যবসা প্রতিষ্ঠান, তাদের দোকানেও দেখা নেই ক্রেতার। এসব অভিযোগের তীর স্থানীয় কাউন্সিলরের দিকে। পার্লারে এইভাবে আর কেউ আসে না। আগে 2-1 যা রিক্সা করে আসতো, এখন তারা ভয়তেও রিক্সা উঠে না। বাসের সাপ উনি তো আমাদের এখানে কোনোদিন একদিনে চুপি দিয়েও দেখে না যে আমরা কোন পরিস্থিতি আছি। তবে স্থানীয় কাউন্সিলরের দাবি, বরাদ্দ না থাকায় উন্নয়ন হচ্ছে না নতুন ওয়ার্ডগুলোর। নভেম্বরের শেষে এলাকার যে প্রধান রাস্তা, বিশেষ করে কবরস্থান থেকে একেবারে ভোটঘাট পর্যন্ত কাজ শুরু হয়ে যাবে। সোয়ারেজের কোনো ড্রেন নয়, নেই কোনো অতিবৃষ্টি। তবুও নূরের চালা এলাকার প্রধান সড়ক বছরের পর বছর থাকে পানির নিচে। এটি ঢাকার নতুন সিটি কর্পোরেশনের এলাকা। গত কয়েক বছরে লাগেনি এতটুকু উন্নয়নের ছোঁয়া। দুর্ভোগে এলাকার মানুষের নিত্যসঙ্গী। এলাকার মানুষের প্রধান দাবি, দ্রুত যেন সংস্কার উদ্যোগ নেয় সিটি কর্পোরেশন। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। যাবজ্জীবন সাজার মেয়াদ শেষ হওয়ার পর 4 বছরেও মুক্তি মেলেনি এক আসামির।
দ্রুত মুক্তির নির্দেশ দিয়ে এ ধরনের ঘটনা এড়াতে দেশের সকল কারাগারে বার্তা পাঠাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। মামলা নাম্বার 10, সময় 12 জুন 1995। 2002 সালে একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড হয় ইউনুস আলীর। 2005 সালে তার মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন উচ্চ আদালত। কিন্তু 16 বছরেও এই মামলায় আর আপিল করেননি অসহায় ইউনুস। 4400 দিন পর এসে শুনানি হলো প্রধান বিচারপতির বেঞ্চে, যখন তার যাবজ্জীবন সাজা খাটাও শেষ হয়ে গেছে। বিচারের সময় যতদিন সে হাজতবাস করবে, সে হাজতবাস তার সাজা থেকে বাদ যাবে। এই ক্ষেত্রে তার রায়ে এই 35 এই সেকশনটি উল্লেখ করা হয়েছিল না। অলরেডি আপনার 26 বছর পার হয়ে গিয়েছে ক্যালেন্ডার অনুযায়ী, এবং জেল কোড অনুযায়ী 34 বছর, আমরা 34 বছর তার খাটা হয়ে গিয়েছে। যাবজ্জীবন সাজার মেয়াদ 30 বছর। জেল কোড অনুযায়ী রেয়াত মিললে সেই সাজা গিয়ে দাঁড়ায় 22.5 বছরে। সেই হিসেবে প্রায় 4.5 বছর সাজা বেশি খেটেছেন ইউনুস আলী। এমন ঘটনা যেন আর না ঘটে, সেই কারণে সারা দেশের কারাগারগুলোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জরুরি বার্তা পাঠাতে বললেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। এর ফলে অনেক আসামি তারা বেরিয়ে যেতে পারবে, যার জীবনের অনেক সময় জেলখানায় থেকে ধুকে মরছে, তারা বেরিয়ে যেতে পারবে। ইউনুস আলীর বিরুদ্ধে দ্রুত কারাবিধির হিসেব নিকেশ করে মুক্তির নির্দেশও দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। রায়ের নথিও দ্রুত পাঠাতে বলা হয়েছে কারাগারে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ই কমার্স গেটওয়েতে আটকে থাকা 214 কোটি টাকা ফেরত পাচ্ছেন গ্রাহকরা। এ ব্যাপারে রুল জারি করেছেন হাইকোর্ট। বাণিজ্য মন্ত্রণালয় দ্রুত টাকা ফেরত দেওয়া শুরু করবে বলে জানানো হয়েছে। এদিকে 1 মাসের মধ্যে শুরু হবে ই কমার্স প্রতিষ্ঠানের নিবন্ধন প্রক্রিয়াও। ইভ্যালি ঝড়ে টালমাটাল দেশের ই কমার্স খাত। টাকা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন লাখ লাখ ক্ষতিগ্রস্ত গ্রাহক। তবে আশার কথা হলো যে 214 কোটি টাকা গেটওয়েতে আটকা আছে, সেগুলো গ্রাহকদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়। পরে সাংবাদিকদের অতিরিক্ত সচিব জানান, খুব দ্রুতই 214 কোটি টাকা ফেরত দেওয়া হবে। ই কমার্সকে আনা হবে নিবন্ধনের আওতায়, দেয়া হবে ইউনিক বিজনেস আইডি। 214 কোটি টাকা এটা শুধু সিআইডির কাছে ফ্রিজ করা আছে। এটা যখন ডিফ্রিজ হবে তখনই আমরা এটার ব্যাপারে ব্যবস্থা নেব, যে ভোক্তাদের কাছে ফেরত যাবে। এর আগেরগুলো তো আমরা বললাম যে আরও যে তথ্যগুলো আসার পরে এটা হাইস্ট লেভেলে একটা সিদ্ধান্ত আসবে এটা কীভাবে ফেরত দেওয়া যাবে। সচিব জানান, অভিযুক্তদের 3টি তালিকা করেছে 3টি গোয়েন্দা সংস্থা। সেই তালিকা তুলে দেওয়া হবে আর্থিক গোয়েন্দা সংস্থার কাছে। আমরা কিন্তু হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছি যে আমাদের যে ড্যামেজ হয়েছে সেখান থেকে আমরা এটা রিপেয়ার করে আমরা বেরিয়ে আসতে। এর আগে গেটওয়েতে আটকে থাকা গ্রাহকদের টাকা কেন ফেরত দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেন উচ্চ আদালত। তারা শত শত কোটি টাকা নিয়ে ব্যবসা করছে এই টাকা ফেরত না দিয়ে। এটা একটা শুভঙ্করের ফাঁকি বা একটা আইনের একটা দুর্বলতার সুযোগ নিচ্ছে। ই কমার্স কেনাকাটায় গ্রাহকের টাকার সুরক্ষায় গত জুলাই থেকে এসক্রো সার্ভিস চালু করে বাংলাদেশ ব্যাংক। পণ্যের অর্ডার করে গ্রাহকদের দেয়া আগাম টাকা জমা থাকে পেমেন্ট গেটওয়েতে। পণ্য বুঝে পেলেই কেবল তখনই টাকা ছাড় করা হয় ই কমার্স প্রতিষ্ঠানগুলোকে। এভাবে গ্রাহকের 214 কোটি টাকা আটকা পড়ে গেটওয়েতে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শুরু হলো মাসব্যাপী আয়কর মেলা। করোনার কারণে এবারও উন্মুক্ত স্থানে আয়োজন না থাকলেও বাড়ানো হয়েছে সেবার পরিসর। এনবিআর বলছে, করদাতাদের উদ্বুদ্ধ করতে মাসব্যাপী থাকবে নানা আয়োজন। প্রথম দিনের সেবায় খুশির কথা জানালেন করদাতারাও। বরাবরের মতোই নভেম্বরের প্রথমে শুরু হলো জাতীয় আয়কর মেলা। তবে করোনার কারণে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় রাজধানী ঢাকায় কেন্দ্রীয়ভাবে মেলা আয়োজন না করে সেবা দেওয়ার বিশেষ বুথ বসানো হয়েছে সংশ্লিষ্ট কর অঞ্চলগুলোতে। নতুন একটা সেবা সংযোজন করেছি, সেটা হচ্ছে ইটিডিএস। ফিজিক্যালি মুভমেন্টের যে ইস্যুটা, সেটাকে একটু আমরা ডিমোটিভেট করতে চাচ্ছি। বাসায় বসে কিংবা আপনি দেশের বাইরে থেকেও রিটার্ন সাবমিট করতে পারবেন। আমরা এখানে এসে জমা দিলে আমরা এটাকে এন্ট্রি করব, এন্ট্রি করে দেখে ওনার রিসিপ্টটা সাথে সাথে যাতে দিয়ে দেওয়া যায়। তারা কিভাবে রিটার্ন ফিল আপ করবে এবং কত টাকা ট্যাক্স দিবে, এই যে হিসাব নিকাশের ব্যাপারগুলোই আমরা আসলে সলভ করার জন্য চেষ্টা করি এবং আমরা আয়কর মেলাতে এই ধরনের সেবা দিয়ে থাকি।
সারা দেশে 31টি করাঞ্চলে 649টি সার্কেলে অফিস চলাকালে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। প্রথম দিনে সেবা নিতে আসা করদাতারা জানালেন সহজে শেষ করতে পেরেছেন তাদের কাজ। সত্যি খুব সুন্দর সিস্টেম তারা চালু করেছেন। এক জায়গা থেকে রিটার্নটা দিয়ে আছে, স্লিপটা পাওয়া যাচ্ছে। দেশের উন্নয়ন করতে হলে কর দিতে হবে ইনকামের উপর। করাঞ্চল 2-এর কর কমিশনার জানালেন করদাতারা যেন আন্তরিক পরিবেশে সেবা নিতে পারেন তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। সবজন তার নিজস্ব ঢঙে এই সেবাগুলো দিচ্ছেন, নিজস্ব সার্কেলে ওনারা নিজেদের মতো করে রিটার্ন দেবেন, আমরা তাদের শুধু সহযোগিতা করব। আমরা সহযোগী করদাতাদের, যে কোনো মানুষই ঘরে বসে রিটার্ন দিতে পারবে। করদাতাদের উদ্বুদ্ধ করতে 24 নভেম্বর 141 জন সর্বোচ্চ করদাতাকে দেয়া হবে ট্যাক্স কার্ড। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সরকার, কেবল অপারেটর, টিভি চ্যানেল মালিক ও গণমাধ্যম কর্মী সহ সব পক্ষই যাতে লাভবান হতে পারেন সে লক্ষ্যেই কাজ করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকো। গতকাল দুপুরে ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে অ্যাটকোর নবনির্বাচিত সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু কথা বলেন। এর আগে 30 অক্টোবর রাজধানীর একটি হোটেলে অ্যাটকোর বার্ষিক সাধারণ সভা ও ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে মাছরাঙা টেলিভিশনের অঞ্জন চৌধুরী পিন্টুকে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত করা হয়। এছাড়া ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সুবহান চৌধুরী সিনিয়র সহসভাপতি এবং দেশ টিভির আরিফ হাসান সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। করোনার ধাক্কা সামলে ধীরে ধীরে ডানা মেলছে বিমান। একের পর এক বিভিন্ন রুটে চালু হচ্ছে যাত্রী পরিবহন। বিমান জানিয়েছে দীর্ঘ বিরতির পর 2 নভেম্বর থেকে আবারও শুরু হচ্ছে ঢাকা কুয়ালালামপুর রুটে ফ্লাইট চলাচল। একটু উন্নত জীবনের আশায় বিশ্বের যেসব দেশে বাংলাদেশিরা সবচেয়ে বেশি পাড়ি জমান তার মধ্যে অন্যতম মালয়েশিয়া। প্রবাসী কর্মীর পরিসংখ্যানেও দেশটিতে বাংলাদেশের অবস্থান 8ম। কিন্তু করোনার কারণে দেশটিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট চলাচল বন্ধ ছিল দীর্ঘ 6 মাস। এবার মালয়েশিয়ায় 2.5 লাখ প্রবাসী বাংলাদেশের অপেক্ষার পালা ফুরোচ্ছে। বাংলাদেশ থেকে যাত্রী পরিবহনে বিধিনিষেধ শিথিল করায় 2 নভেম্বর মঙ্গলবার থেকেই ঢাকা কুয়ালালামপুর রুটে শুরু হচ্ছে ফ্লাইট চলাচল। আবারও সপ্তাহে 4টি ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিমান। ঢাকা থেকে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার ও রোববার সন্ধ্যা 7:15 কুয়ালালামপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিমানের ফ্লাইট। আর কুয়ালালামপুর থেকে প্রতি বুধবার, শুক্রবার, শনিবার ও সোমবার স্থানীয় সময় রাত 2:30 ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে ফিরতি ফ্লাইট। সবশেষ গত 7 মে থেকে ঢাকা কুয়ালালামপুর রুটে সম্পূর্ণ বন্ধ ছিল যাত্রী পরিবহন। তবে অন্য বিমান সংস্থার ফ্লাইটে মালয়েশিয়া থেকে যাত্রীরা আসতে পারতেন বাংলাদেশে। এদিকে 3 নভেম্বর বুধবার থেকে সৈয়দপুর কক্সবাজার রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াচ্ছে বিমান। সপ্তাহে একদিনের পরিবর্তে সৈয়দপুর থেকে প্রতি বুধবার ও বৃহস্পতিবার সকাল 10:20 কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে ফ্লাইট এবং কক্সবাজার থেকে প্রতি শনি ও রোববার দুপুর 2টায় সৈয়দপুরের উদ্দেশ্যে কক্সবাজার ছাড়বে বিমানের ফ্লাইট। শীতকালীন সূচির অংশ হিসেবে বিমানের সরাসরি ফ্লাইট আবারও চালু হচ্ছে সিলেট কক্সবাজার রুটেও। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। মহামারী করোনার কারণে দীর্ঘ 18 মাস পর পর্যটকদের থাইল্যান্ড ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এক বিবৃতিতে দেশটির পর্যটন মন্ত্রণালয় জানায়, করোনায় আক্রান্তের হার কম এমন 63টি দেশ ও অঞ্চলের পর্যটকরা দেশটিতে প্রবেশ করতে পারছেন। তালিকায় নেই বাংলাদেশের নাম। সোমবার সকাল থেকেই ব্যাংককের বিমানবন্দরে ভিড় করতে শুরু করেন পর্যটকরা। দীর্ঘ 18 মাস পর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়ে থাইল্যান্ডে আসতে শুরু করেছেন তারা। এ সময় নিজেদের অভিব্যক্তি তুলে ধরেন পর্যটকরা। এই মুহূর্তে ইউরোপে অনেক শীত, তাই আমরা এখানে ঘুরতে এসেছি। দীর্ঘদিন পর বেড়াতে এসে ভালো লাগছে। পর্যটক আসতে শুরু করায় খুশি এই খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। দেশটির পর্যটন শিল্প আবারও ঘুরে দাঁড়াবে বলে মত তাদের। হোটেলের সব প্রস্তুতি সম্পন্ন, কর্মচারী যারা ছুটিতে ছিলেন তারা চলে এসেছেন। আশা করছি আমরা আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবো।
দেশটির পর্যটন মন্ত্রণালয় জানায় প্রাথমিকভাবে 63টি দেশ ও অঞ্চলের নাগরিকদের জন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, এমনকি থাকতে হবে না কোয়ারেন্টাইনে। তবে যারা আসবেন তাদের অবশ্যই করোনার 2 ডোজ টিকা নিয়ে থাকতে হবে। তালিকার বেশিরভাগই ইউরোপের দেশ। প্রতিবেশী ভারত, নেপাল, ভুটান থাকলেও প্রাথমিক তালিকায় নেই বাংলাদেশের নাম। পর্যটকদের কাছে ভ্রমণের তালিকায় পছন্দের শীর্ষে থাকে থাইল্যান্ড। প্রতি বছর লাখ লাখ পর্যটক ভ্রমণ করে দেশটিতে, কিন্তু মহামারী শুরুর পরেই 2020 সালে আন্তর্জাতিক পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে থাই সরকার। রাহানুল রানা, সময় সংবাদ। সুইডেনে বাংলাদেশি সংগঠন SMS এর উদ্যোগে প্রথমবারের মতো শীতকালীন মেলার আয়োজন করা হয়েছে। বাংলাদেশি নানা খাবার, শীতকালীন বাহারি স্বাদের পিঠা আর সাংস্কৃতিক অনুষ্ঠান মেলাকে ঘিরে গড়ে তোলে আরও প্রাণবন্ত। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ধরে দেশীয় উৎসব আয়োজন থেকে বঞ্চিত ছিলেন সুইডেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তবে বিধিনিষেধের শিথিলতা আসার পর থেকে প্রতিনিয়তই বাংলাদেশিদের উদ্যোগে নানা ধরনের উৎসব আয়োজন চলছে দেশটিতে। বাংলাদেশিদের পরিচালিত সংগঠন SMS এর উদ্যোগে সম্প্রতি দেশীয় শীতকালীন মেলার আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশি পিঠা, বাহারি খাবার, বাংলাদেশি কাপড়ের স্টল, বিভিন্ন ধরনের বাংলা বই, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে মেলা ছিল উৎসব মুখর। বাংলাদেশের মতোই কনকনে শীতে দেশীয় নানা পিঠার স্বাদ নিতে পেরে খুশি মেলায় আগত প্রবাসী বাংলাদেশিরাও। ব্যস্ততার মধ্যে, এত স্বল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা আয়োজন, ভালো লাগছে। অনেক বাঙালি আসছে, আসলে কালচারাল প্রোগ্রাম তো স্টকহোমে দেখা যায় না, তো এই জন্য ঘুরতে আসা, ভালোই লাগতেছে দেখে। এই স্টলটা আমার লাইফের প্রথম, যা আমি আর করতে পেরেছি, এর জন্য আমি খুবই আনন্দিত। আর সেলও খুব ভালো হয়েছে, এর জন্য আমি অনেক খুশি। আমরা যা আশা করেছিলাম তার চেয়েও বেশি আমরা সাড়া পেয়েছি। এখানে খাবারের স্টল আছে, এখানে বইয়ের স্টল আছে, তারপরে কাপড় চোপড়ের স্টল আছে, আজকে একটা সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে। সব মিলিয়ে আমরা খুবই আশাবাদী। প্রথমবারের মতো এই ধরনের দেশীয় শীতকালীন মেলার আয়োজন করতে পেরে সন্তুষ্ট আয়োজকরাও। পরিস্থিতি অনুকূলে থাকলে এখন থেকে প্রতি বছরই এই মেলা আয়োজনের কথাও জানান তারা। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। সেমিফাইনাল স্বপ্ন শেষ হলেও এখনও বিশ্বকাপ থেকে কিছু প্রাপ্তির আশা বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গোর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে যতটা সম্ভব কম ভুল করে ফলাফল নিজেদের পক্ষে রাখতে চায় বাংলাদেশ। সাকিবের ইনজুরিতে বিশ্বকাপ অভিষেক হতে যাচ্ছে শামীম পাটোয়ারির। অন্যদিকে বাংলাদেশকে সমীহ করলেও এই ম্যাচেই সেমির টিকিট নিশ্চিত করতে চায় প্রোটিয়ারা। আবুধাবিতে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচ শুরু মঙ্গলবার বিকেল 4টায়। দুবাই থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। একের পর এক ভুল ভারী হচ্ছে হারের পাল্লা, তবে অনুশীলনে নেই তার কোনো প্রভাব। চনমনে মাহমুদুল্লাহ বাহিনী। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের রণপরিকল্পনার সঙ্গে ভাবতে হচ্ছে নিজেদের দল নিয়েও। একের পর এক ক্রিকেটারদের ইনজুরিতে কমে আসছে বিকল্প। যুব বিশ্বকাপ জয় করা শামীমের এখনও অভিষেক হয়নি বড়দের বিশ্ব আসরে। সেই অপেক্ষা শেষ হচ্ছে দক্ষিণ আফ্রিকা ম্যাচে। লিটনকে তিনিই দেখতে চান কোচ। দল কেমন হবে তা নিয়ে একটা ইঙ্গিতও দিয়ে রেখেছেন। টানা 3 ম্যাচ হারলেও লক্ষ্যটা স্পষ্ট করেছেন রাসেল ডমিঙ্গো। আমরা সব ম্যাচ জয়ের জন্যই খেলি, আমাদের ফোকাসও সেদিকেই। সবাই জিততে চায়। আগের ম্যাচে অনেক ভুল করেছি, তারপরও ছেলেরা সবাই আত্মবিশ্বাসী ভালো করতে। দীর্ঘ সময় দক্ষিণ আফ্রিকার কোচের দায়িত্ব পালন করেছেন ডমিঙ্গো। প্রোটিয়াদের দুর্বল জায়গাগুলো ভালোই জানা তার। আবুধাবিতে মাঠে নামার আগে সেভাবেই পরিকল্পনা সাজাচ্ছেন কোচ। আমরা জানি দক্ষিণ আফ্রিকায় স্পিনে দুর্বল, আবুধাবির উইকেটেও স্পিনাররা ভালো করে। সেভাবেই পরিকল্পনা নিয়ে আমরা মাঠে নামব। সেমিফাইনাল খেলার রেসে এখনো ভালো মতোই টিকে আছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে জিতলে সেরা 4-এ যাবার সমীকরণটা সহজ হয়ে যাবে। দল ভালো অবস্থায় থাকলেও নানা ঘটনায় কিছুটা বিতর্ক হয়েছে প্রোটিয়া দলের। তবে সবকিছু ছাপিয়ে দলের পূর্ণ মনোযোগ বাংলাদেশ ম্যাচে। আমরা জানি বাংলাদেশ খুব ভালো দল, এমন কন্ডিশনে তারা ভয়ানক হয়ে উঠতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে। নানা ঘটনায় কিছু বিতর্ক হলেও দলের সবাই একজোট আছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-20তে মুখোমুখি 6 দেখায় কখনোই জয় পায়নি বাংলাদেশ। সুপার 12-এর প্রথম 3 ম্যাচে দলে সাকিব আল হাসান থাকলেও জিততে পারেনি বাংলাদেশ। দলের সেরা ক্রিকেটারকে ছাড়া বাকি 2 ম্যাচে লড়াইটা যে কঠিন হবে তার বলার অপেক্ষা রাখে না।
সেমিফাইনালের সমীকরণ থেকে দল ছিটকে গেলেও এখনও কিন্তু প্রাপ্তির আশা শেষ হয়ে যায়নি। আগের 3 ম্যাচের ভুলগুলোর পুনরাবৃত্তি না হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসতে পারে কাঙ্ক্ষিত জয়। দুবাই স্পোর্টস সিটি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।